আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা 6 নম্বর পর্ব করতে যাচ্ছি। এটা 16.1-এর শেষ পর্ব। আমরা আজকে সব কয়টা অঙ্ক শেষ হয়ে যাবে আজকে আমাদের। তো একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। চলো আর কথা না বলিয়ে আমরা অঙ্ক শুরু করি। গত পর্বের পরে আমরা এখন আবার অঙ্ক শুরু করতে যাচ্ছি। আজকে হবে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা চলো একটু পড়ে দেখি। 7 নম্বর অঙ্কটা কি আছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ আমি যেটুকু পড়েছি সেটুকু আগে আঁকাই। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করলাম এটা এবিসি। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, এর সমান সমান বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তার মানে এটা 10 দেওয়া আছে, এটা 10 দেওয়া আছে, এবং এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 48। এখন আমার এই যে ভূমি যেটা, এটা মনে করি বি, এই ভূমির দৈর্ঘ্যটা, হ্যাঁ এটা এই ভূমির দৈর্ঘ্যটা আমাকে এখন বের করতে হবে। তাহলে আমি এখন কি করতে পারি? তো স্বভাবতই যে এটা তো এ এটা বি, আমরা যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র ছিল, সূত্রটা হয়তো তোমাদের মনে আছে, এরকম ছিল b/4√4a² মাইনাস b²। এইটাই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এরা বলে দিয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফল 48, তার মানে এইটা হচ্ছে আমার সেই ইকুয়েশন। এবার এই ইকুয়েশন সলভ করলেই তোমার অঙ্ক শেষ। ইকুয়েশনটা সলভ করবা কি করে? তো বি এর মান তো তোমার জানা নাই, বি বের হবে। তাহলে b/4 থাকলো √4, এ এর মান তো 10 দেওয়া আছে, তাহলে হচ্ছে 10² বিয়োগ বি তো জানা নাই, b² থাকলো 48। এখন এই একটা ইকুয়েশন, আননোন হচ্ছে শুধু বি, অজানা রাশি শুধু বি। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি যেভাবেই হোক কষ্ট টষ্ট করে মান বের করতে পারবে, এটা তোমার সুযোগ আছে মান বের করা। তাহলে এখন কি করা যায়? এখন এই রুট ওঠাতে হবে, এইটা হচ্ছে টার্গেট। তো এই রুট ওঠানো কিন্তু এতটা সহজ হবে না, একটু একটু কাজ করে নিতে হয় রুট ওঠানোর জন্য। রুট ওঠাতে হলে তো বোথ সাইডে আমাকে স্কোয়ার করতে হয়, কিন্তু আমি কি করব, এই যে 4টা নিচে আছে, এই 4টা এই পাশে নিয়ে যাই। এই পাশে নিয়ে যেয়ে যদি আমি হচ্ছে স্কোয়ার করি তাহলে হচ্ছে আমার একটু সহজ হবে। হ্যাঁ, এদিকে 10² 100, এটা b², আর এখানে হচ্ছে 48 × 4। এখন এখন যদি আমি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে আমার রুটটা খুব সহজে উঠে যাবে। হ্যাঁ, রুটটা কীরকম উঠে যাবে, আমি যদি এরকম করে ফেলি, আহ, উম, এই যে এটার উপরও হোল স্কোয়ার, এটার উপরও হোল স্কোয়ার। এই দেখো আমি কিন্তু এখানে একই লাইনের উপর করলাম, তুমি হচ্ছে নতুন নিউ লাইনে অঙ্কটা করবা। হুম আচ্ছা, তাহলে এখন এই স্কোয়ার কি হবে? ওই যে আমরা জানি এই ব্র্যাকেট থাকলে এই স্কোয়ার এর উপরেও আসে, এই স্কোয়ার এটার উপরেও আসে। এই যে রুট আওলা যে জিনিসটা আছে সেটা তো একটা জিনিস, একটা, হ্যাঁ এই দুটার মধ্যেই আসে। তো যখন বি এর উপর আসে তখন তো b² হয়ে যায়, কিন্তু এর উপরে যখন আসে তখন স্কোয়ার রুট কেটে যায়। তাহলে এদিকে থাকলো 400 বিয়োগ b²। এই যে রুট উঠে গেল, কিন্তু রুট উঠে গেল ঠিক আছে, বাট এইটা তো বিরাট বেশ বড়সড় একটা সংখ্যা হয়ে গেল। এ দুটা গুণ করে তার স্কোয়ার করলে অনেক বড় একটা সংখ্যা হবে, 36864। আমার হিসাবটা আগেই করা আছে, এই জন্য আমি সহজে লিখে ফেলতে পারলাম, কিন্তু তুমি ক্যালকুলেটর চেপে হিসাবটা করে ফেলবা। ওকে, এরপরে হচ্ছে এখন কি করা যায়? এখন তো ওই যে আমার রুট বের সরানো টার্গেট ছিল, ওটা আমি করেছি। এখন তো আমার টার্গেট বি এর মান বের করা, এখন কি করা যায়? এখন উপায় তো তেমন কিছু নাই, বিটা গুণ এই b² সাথে গুণ করে দেওয়া। তাহলে এদিকে হলো 400 b² আর এদিকে হলো b⁴, আর এদিকে যা আছে তাই থাকলো। এখন দেখা যাচ্ছে এটা একটা অলমোস্ট একটা মিডল টার্মের মতো দেখা যাচ্ছে, এখানে 4, এখানে স্কোয়ার, আর এখানে নাই। তাহলে এটাকে আমরা একটু সাজায় ফেলি। সাজাবো কিভাবে? এটাকে ওইদিকে নিয়ে যাই, এটাকে ওইদিকে নিয়ে যাই। হ্যাঁ, তার মানে এরকম যে 0 সমান b⁴ মাইনাস এটা প্লাস আছে, এদিকে যে মাইনাস হলো, তাহলে 400 b², তারপর হচ্ছে আর এটা প্লাস 36864। তো এই সমানটা এই পাশে না লিখে তোমরা এই পাশে লেখো, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, ওকে।
এখন তাহলে এটা মিডল টার্ম করার মতো একটা অবস্থায় চলে এসেছে, কিন্তু এত বড় সংখ্যা তুমি মিডল টার্ম করবা কি করে? এই মিডল টার্ম করার একটা সহজ উপায় আছে, কারণ আমি এই অঙ্কটা যদি হয় তাহলে আমি জানি, তোমরা মুখস্থ করে ফেলবা যে এই অঙ্কটার মিডল টার্ম কত হয়। এটা মিডল টার্মটা আমি আগে করে ফেলি, তারপর তোমাকে বলতেছি। 144 বি স্কোয়ার মাইনাস 256 বি স্কোয়ার, মানে এই যে দুটা যোগ দিলে 400 হয়, আর গুণ দিলে এটাই হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে 36864 ইকাল টু 0। ওকে, এখন এই যে এই সংখ্যাটা আমি বের করলাম কিভাবে? এই সংখ্যাটা আমি বের করতে পারি, আমি ক্যালকুলেটর ব্যবহার করলে বের করা যায়। ক্যালকুলেটরে ইকুয়েশন অপশন আছে। এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর থাকলে আমি সুন্দর করে দেখা দিতে পারতাম। ওই যে তোমাদের মুড অপশন আছে, মুডে ইকুয়েশন আছে, ইকুয়েশনের মধ্যে ডিগ্রি 2 আছে। হ্যাঁ, ডিগ্রি 2তে যে তোমরা যদি ডিগ্রি টুতে যে যদি এ এর মান যদি এখানে হচ্ছে 1 দাও, বি এর মান -400 দাও, এবং সি এর মান যদি 36864 দাও, এটা দাও, তাহলে দুইটা মান পাওয়া যাবে। x1 একটা পাওয়া যাবে আর x2 একটা পাওয়া যাবে। x1 পাওয়া যাবে হচ্ছে +144, আর x1 পাওয়া যাবে +144, x2 পাওয়া যাবে হচ্ছে +256। ওকে, এই যে এখানে প্লাস প্লাস পাওয়া যায়, ওইটাকে আমরা চেঞ্জ করে মাইনাস মাইনাস করে নিতে হয়। এর কারণ আছে, এটা তো একবারে উত্তরটা দেখায়, এই জন্য উত্তরটা বের করে দেয়। হুম, এটা হচ্ছে মিডল টার্ম, ক্যালকুলেটরে মিডল টার্ম করার একটা সহজ পদ্ধতি। ঠিক আছে, এটা যদি তোমরা আমি থ্রোলি বলে গেলাম, যদি তোমরা বুঝতে না পারো তাহলে কোশ্চেন রাখতে পারো। হুম, যদি এই অংশটা করতে করতে না পারো, ক্যালকুলেটরে ইকুয়েশন ইকিউএন থাকে, ওইখানে 1 2 থাকে। খুব সম্ভবত 2তে হচ্ছে ডিগ্রি থাকে, কিংবা অ্যারো বাটন, ওই যে লেফট অ্যারো, ওটা চাপলে ডিগ্রি আসে। একে আসে হয়তো আননোন 1, আননোন 2, আননোন 3 আসে, তারপরে ডিগ্রি 2, ডিগ্রি 3 আসে। তো এই ডিগ্রি 2টায় ক্লিক করতে হয়, 2 চাপলে এইখানে ঢুকে যায়, তখন লেখা এভাবে আসে, এ ইকাল টু হোয়াট, এটা চাই, এ হোয়াট, এ কত, এটা চাই। তখন এর মান 1 দিয়ে দিবা। এই যে এইখানে যেটা থাকে, হ্যাঁ, এই সহগ যেটা থাকে, বি এর মান এই সহগ যেটা থাকে, বি এর মান বি এর সাথে যে সহগটা থাকে, মাঝেরটার সাথে যে সহগ থাকে, মাইনাস সহ বা প্লাস সহ, আর সি হচ্ছে এই ধ্রুবকটা। ওকে, এই হচ্ছে মিডল টার্ম। আশা করি তোমরা পেরে যাবা, যারা একটু ক্যালকুলেটর সম্বন্ধে বুঝো, পেরে যাবা। এখন এটা থেকে আমি আর পরবর্তী ক্যালকুলেশন আমি দ্রুত করে ফেলি। এটা আর তেমন কোনো জটিল ক্যালকুলেশন না যে তোমরা এটা সবাই পারো। এটা একদম ক্লাস 7 থেকে আমরা এই মিডল টার্ম করে আসতেছি। হুম, আচ্ছা, বি স্কোয়ার মাইনাস 256 ইকাল টু 0, তাহলে যে হয় অথবা করতে হয়, তো আমরা এখন হয় অথবা করব। হুম, এই যে হয় বি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 144 ইকাল টু 0, তাহলে বি স্কোয়ার সমান কত হচ্ছে 144, তাহলে বি সমান কত হচ্ছে √144 সমান 12। এই একটা মান বের হয়ে গেল। আমাদের তো বলেছিলই যে ভূমির মান বের করতে, তো আমি খুব সুন্দর করে বি এর মান বের করে ফেললাম। আচ্ছা, তাহলে অথবা দিয়ে কি করা যায়? অথবা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256 ইকাল টু 0, তাহলে হচ্ছে বি স্কোয়ার সমান 256, বি সমান হচ্ছে √256, 16 রুট করলে হয় বি সমান 16। এই হচ্ছে আমার দুইটা মান বের হয়ে গেলাম। মানে যথেষ্ট সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়, আর কিছু না। ঠিক আছে, আশা করি তোমরা সবাই অঙ্কগুলো পারবা, খুব বেশি কষ্ট হবে না। আচ্ছা, এরপরের অঙ্ক হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বরটা অঙ্ক উদাহরণের একটা অঙ্কের সাথে মিলে, যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তাহলে আমার কাজ প্রথমে ছবি আঁকানো, দুইটা রাস্তা আমি আঁকায় ফেলবো, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। হ্যাঁ, এই যে মাঝখান থেকে 135 ডিগ্রি কোণ করে আমি দুইটা রাস্তা আঁকিয়েছি। মনে করি সে ও একটা নির্দিষ্ট স্থান, ওই স্থান থেকে ও বি পথে একটা রাস্তা গেছে, আর ও এ পথে আর একটা রাস্তা গেছে। ওকে, এখন বলতেছে দুইজন লোক একটা নির্দিষ্ট স্থান থেকে, মানে এই স্থান থেকে দুইজন লোক, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, একজন গেছে। হ্যাঁ, ঘন্টায় 7 কিলোমিটার, মনে করি এদিকে 7 কিলোমিটার পার আওয়ার বেগে একজন গেছে, আর এদিকে গেছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। হ্যাঁ, 5 কিলোমিটার পার আওয়ার বেগে আরেকজন গেছে।
এখন বলতেছে কতটুকু গেল, 4 ঘন্টা গেছে, এও 4 ঘন্টা গেল, হ্যাঁ 4 ঘন্টা গেল, এই পাশের এও 4 ঘন্টা গেছে। আচ্ছা, এখন 4 ঘন্টা যাওয়ার পর বলতেছে এখন যে এই সোজাসুজি দূরত্ব কত, সরাসরি দূরত্ব 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত। তো এইটা করা সহজ, তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে না, তবে এর জন্য একটা ওই যে এক্সট্রা কাজ তোমাদেরকে করতে হয়, কিন্তু মনে আছে এই যে এইটা একটু বাড়াতে হয়, আমরা উদাহরণের অঙ্কে করেছিলাম, এটা লম্ব টানতে হয়। হুম এইখানে একটা লম্ব টানতে হয়, এখানে একটা নাম দিই ডি। ওকে, এখন বলো তো যে ও বি এই পথটার দূরত্ব কত, এই অংশটুকু দূরত্ব কত। এটা তো বেগ আর এটা তো সময়, হ্যাঁ বেগ আর সময় গুণ দিলে কিন্তু আমরা দূরত্বটা পেয়ে যাই। তাহলে এই দূরত্বটা হচ্ছে 4×7 28, 28 কিলোমিটার। ওকে, 4×7 28 কিলোমিটার ওবি। ওকে, আর এই এও কত কিলোমিটার হবে তাহলে, 4×5 20 কিলোমিটার। ওকে, 20 কিলোমিটার হলো। এই দেখো আমি খুব সহজে এটা বের করে ফেললাম। আচ্ছা, এখন তো তারপরে হচ্ছে এখন তাহলে কি করা যায়, আমার তো যে সোজাসুজি এ বি এর মান বের করতে হবে, তো এ বি এর মান বের করার জন্য তো আমার আর কোনো উপায় নেই, পিথাগোরাসের ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য আমি এক্সট্রা একটা দাগ টানছি, এদিকে একটা দাগ টানছি, লম্ব টেনেছি। এখন এই যে এই কোণটা কত ডিগ্রি হবে মনে আছে, কিভাবে বের করতে হয়, টোটাল 180 থেকে 135 বিয়োগ দাও, 45 হবে। ওকে, আচ্ছা হলো। এখন ওই যে আমাদের ওই সাইনের সূত্র ছিল যে এরকম যদি একটা হয়, ত্রিভুজ হয়, এটা যদি 45 ডিগ্রি কোণ হয়, আমি এই ত্রিভুজেরই সেকশন করে ফেললাম ডিও। এইটা হচ্ছে দেওয়া আছে 20, এই যে এখান থেকে এখানে আমি শুধু এই ছবিটুকু আলাদা করে রাখিয়েছি বোঝার সুবিধার্থে। ওকে, এখন দেখো যদি আমি এই ওডি বের করতে চাই তাহলে কিভাবে বের করবো, বা এডি যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করবো। এই সমকোণী ত্রিভুজে এই যে এরকম সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ, সাগরে লবণ আছে, লম্ব লম্ব হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এ ও। ওকে, তো এ ও এর মান কত, এর মান 20, তাহলে এই 20টা এখানে চলে আসবে, এই 20 চলে আসলো এখানে। আর সাইন 45-এর মান কত, 1/√2 এবি এডি। তাহলে এডি সমান কত হলো, এডি সমান হলো 20/√2। তাহলে এটা হচ্ছে 20/√2। এবার আসো ওডি এর মান বের করি। ওডি এর মানও তুমি বের করতে পারো, ওডি এর মান বের করাও তোমার জন্য বাহাতের ব্যাপার, যে কজ 45 ডিগ্রি সমান কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি কই, ভূমি হচ্ছে ওডি আর অতিভুজ হচ্ছে এও। তাহলে এও তো হচ্ছে 20, এই 20 এখানে নিয়ে চলে আসো, তাহলে 20 ইন্টু কস 45 কত হবে, কস 45 হবে হচ্ছে এটা 1/√2 এর মান, এটা হচ্ছে ওডি, তাহলে এটা কত হলো, ওডির মান কত হলো 20/√2। দেখো দুটাই সেম মান হয়েছে 20/√2। কারণ কারণ এটা সহজ, কারণ 45 ডিগ্রি কোণ হলে এই বাহু আর এই বাহু সমান হয়। তুমি পরেরটা বের না করে বলে দিতে পারো যে যেহেতু 45 সেহেতু সমদ্বিবাহু, আর সমদ্বিবাহু হলে এক বাহু যদি যা হবে অপর বাহু তাই হবে। এটা বের করা তেমন কোনো কারণ নাই, বের না করলেও হয়। কিন্তু যদি 45 ডিগ্রি কোণ না হয়ে যদি অন্য ডিগ্রি কোণ থাকতো, যদি 30 থাকতো, 60 থাকতো, তখন তার করতে পারতো না। এই জন্য আমি একটা জেনারেল পদ্ধতি, হ্যাঁ সব কিছুর জন্য যেন খাটে সেই রকম করে আমি একটা করে রেখেছি। ওকে, এই হচ্ছে আমার বের হয়ে গেল, এই অংশ বের হয়ে গেল, এই অংশ বের হয়ে গেল, তার মানে এই যে এইখান থেকে এতটুকু বের হয়ে গেল, আবার এখান থেকে এতটুকু বের হয়ে গেল। এখন এই যে বড় বড় যে ত্রিভুজটা, বড় ত্রিভুজ তো পিথাগোরাসটা অ্যাপ্লাই করা যায়, যে এরকম করে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ ডিবি স্কোয়ার, হ্যাঁ টোটালটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। ওকে, তাহলে এখন এ বি স্কোয়ার সমান এডি এর মান তো আমি জানি, এডি এর মানে যে বের করে ফেলেছি 20√2, 20/√2, কিন্তু ডিবি এর মান তো আমার জানা নাই, আমার আলাদা আলাদা করে জানা আছে। এখান থেকে এটুকু জানা আছে 20√2, 20/√2, আর এখান থেকে এটুকু জানা আছে 28, তাহলে সেটাই আমি ওইভাবে লিখি। তাহলে কত 20/√2 যোগ 28 এর হোল স্কোয়ার। এখন এটাকে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তার উপর একটা রুট দিয়ে দিবা, যদি পাশে স্কোয়ার আছে তাহলে হয়ে যাবে। এখন ক্যালকুলেশনটা দেখানো যায়, ক্যালকুলেশনটা সহজ। ওহো, এটার উপর স্কোয়ার দিতে ভুলে গেছি। এখন ক্যালকুলেশনটা এটার উপর স্কোয়ার, যেহেতু ভাগ আছে এটার উপর স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে 400, আর এটার স্কোয়ার রুট কেটে যাওয়া হলো 2। ওকে,
আর এটা 20কে √2 দিয়ে ভাগ দিয়ে তার সাথে যদি 28 যোগ করি তাহলে হয় হচ্ছে 42.14 তার স্কোয়ার। ওকে, তাহলে এটা তো 200 হয়, আর 42.14 এর হচ্ছে স্কোয়ার করলে কত হয়? 1775.96 হয়। আচ্ছা, তারপরে এই দুটা যোগ করলে কত হয়? 1975.96 হয়। তারপরে যদি আমি, এটা তো এবি স্কোয়ার মান, এখন যদি এবি বের করতে চাই তাহলে এটা হচ্ছে এদিকে রুট করে দিতে হবে 1975.96। এখন রুট করলে কত হয়? 44.45 কিলোমিটার। এখন এই যে আমি 44.45 কিলোমিটার লিখলাম, এই অঙ্কটার উত্তর তোমার বইয়ের সাথে হুবহু নাও মিলতে পারে। এই যে শেষের এই অংশে যে দেখা যাচ্ছে একটু কম বেশি হতে পারে, কারণ হচ্ছে এই যে রুট যেখানে থাকে সেখানে তো আসলে তো √2 এর মান বেশ বড় সংখ্যা, আমি হয়তো অল্প সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, অথবা আমি ক্যালকুলেটরে যত সংখ্যা আছে সবকটা নিয়ে ভাগ দিয়ে দিয়েছি, এই জন্য সামান্য তারতম্য ঘটতে পারে। এটা কোনো সমস্যা না, তোমরা প্রায় লিখে দিলে এটা হয়ে যাবে। ওকে, তো এক্ষেত্রে হচ্ছে 8 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে আমার আগে থেকেই আমি করে রেখেছি তোমাদের জন্য সুন্দর করে, যেন তোমাদেরকে আমি সহজে দেখাইতে পারি। আচ্ছা, এটা আমি পরে দিচ্ছি, এটা আমি পরে একবারে শেষে একবারে সবগুলো দিয়ে দিব। ওকে, এবার 8 গেল, এবার আমরা 9 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা এটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক একটা। 9, আচ্ছা 9 নম্বরটাকে পড়ি। কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, আচ্ছা তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমি একটা আঁকাই। এই ত্রিভুজটা আমি একটু বেশি বড় করে আঁকাই। হ্যাঁ, এই ত্রিভুজটা একটু বড় করে আঁকাবো যেন বুঝতে সুবিধা হয়। একটা সমবাহু ত্রিভুজ, এই যে আমি বেশ বড় করে আঁকলাম, খাতা ভরে বড় করে আঁকলাম সমবাহু ত্রিভুজ। আমি চেষ্টা করেছি যেন সব বাহু সমান হয়, তবে সমান নাও হতে পারে। এটা এ, এটা বি, এটা সি, সমবাহু ত্রিভুজ। সমবাহু হয় নাই বোঝাই যাচ্ছে, তারপরও ধরি হয়েছে। ওকে, এখন বলতেছে এর অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু, তো এর অভ্যন্তরে কোথায় বিন্দু দেওয়া যায়? এখানে 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 কোথায় দেওয়া যায়? যে কোনো এক জায়গায় দেওয়া যায়, মনে করে এই জায়গায় দিলাম। ওকে, এখন বলতেছে অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এইখান থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। হ্যাঁ, এইখান থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে, এইখান থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে, এই বাহুর উপর এইভাবে একটা লম্ব আঁকতে হবে। আচ্ছা, এই লম্বগুলোর দৈর্ঘ্য ওরা বলে দিচ্ছে, একটা হচ্ছে 6, একটা 7, আর একটা হচ্ছে 8। এটা নামও দিয়ে দিই আমরা, DEF একটা নাম দিয়ে দিই, DEF দিয়ে এই হচ্ছে ওরা যা ইনফরমেশন দিয়েছে এইটুকু দিয়ে এখন বলতেছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল, তার মানে এই যে সমবাহু ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো বাহু বের করলে তো ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপার না। কিন্তু এখন কি করা যায়? এটার জন্য একটা কাজ সহজে করা যায়। আমরা আমরা হচ্ছে এটা হচ্ছে যোগ দিই। হ্যাঁ, এটা একটা নাম দিই, এটা যোগ দিই, তাহলে দেখো OBC একটা ত্রিভুজ হয়ে গেল। ওকে, আবার এটা যোগ দিই, এটা যোগ দিলে হচ্ছে OAC আর একটা ত্রিভুজ হয়ে গেল। হ্যাঁ, আর OAB আর একটা ত্রিভুজ হয়ে গেল। এখন তোমাকে যদি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তুমি কিন্তু ইজিলি বলতে পারবা। কিভাবে বলতে পারবা? যদি এই বাহুটাকে তুমি এ ধরো, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু সবকটা বাহুকে আমি এ ধরেই রাখি আগে। এই বাহুকে, এই ত্রিভুজের এটা যদি ভূমি হয় তাহলে এটা ডেফিনেটলি উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ OBC, ত্রিভুজ ক্ষেত্র OBC কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 3A হয়। ওকে, আচ্ছা, আবার আবার তুমি দেখো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজটাও কিন্তু তুমি এভাবে বের করতে পারো। সেক্ষেত্রে এইটা হবে হচ্ছে ভূমি আর এটা হবে হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে এটা ত্রিভুজ OCA এর ক্ষেত্রফল হবে হচ্ছে এটা হাফ গুণ ভূমি হচ্ছে A আর উচ্চতা হচ্ছে 7, তাহলে এটা ভাগ দিলে হচ্ছে 3.5A হলো। ওকে, আবার এই যে ফাঁকা একটা ত্রিভুজ রয়েছে, এই ফাঁকা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এটারও ওই যে OAB এর ক্ষেত্রফল কত হবে? OAB এর ক্ষেত্রফল হবে হাফ গুণ এটা হচ্ছে ভূমি
আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে 8, তাহলে এটা হচ্ছে 4a। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে টোটাল এবিসি এর ক্ষেত্রফল কত, টোটাল এবিসি হুম এবিসি বড়টার ক্ষেত্রফল কত, বড়টা তো সমবাহু ত্রিভুজ, তাহলে √3/4 a স্কোয়ার। এখন দেখো ছোট ছোট ত্রিভুজগুলা, এই ত্রিভুজগুলা যোগ করেই না বড়টা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ইকুয়েশন, আর কিচ্ছু না। অর্থাৎ তুমি এখন প্রশ্ন মতে লিখে যদি এরকম করে 3a প্লাস 3.5a প্লাস 4a সমান √3/4 a স্কোয়ার। ওকে, এইটা যদি এখন তুমি সমাধান করো তাহলে হয়ে গেল। এটার এখন সমাধান তুমি কিভাবে করবা? এর সমাধান খুবই সহজ। সমাধান করার জন্য তোমাকে এইগুলা হচ্ছে যোগ দিতে হবে। এইগুলা যোগ দিলে কত হবে? 6 10.5 হুম 10.5a, আর এদিকে থাকলো হচ্ছে √3/4 এই স্কোয়ার। তাহলে এখানে থাকলো হচ্ছে এখান থেকে একটা আর এখান থেকে একটা কাটা গেল। এখানে তো দুইটা এ আছে, একটা কাটা গেল। ওকে, তাহলে এদিকে থাকলো 10.5 আর এদিকে √3/4, এখানে এ। ওকে, এই 4 এদিক গুণ করে দাও, 10.5 গুণ 4, আর √3 এদিকে ভাগ করে দাও সমান এই যে এর মান বের হয়ে গেছে। এখন তোমার কাজ হবে এইটা আর এটা গুণ দিয়ে এটা দিয়ে ভাগ দেওয়া। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে 24.24 সেন্টিমিটার বের হবে। তুমি ক্যালকুলেটর এটা করলে এটা বের হয়ে যাবে। এখন তো ওরা তো এইটুকুই চায় না, আর একটুখানি চেয়েছে, সেটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বলতেছে। তার মানে এই বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা, তার মানে এটা √3/4 a স্কোয়ার। তাহলে √3/4 a মানে 24.24 স্কোয়ার। তাহলে এখন এটার স্কোয়ার করে তার সাথে √3 গুণ করে তুমি 4 দিয়ে যদি ভাগ দাও তাহলে পেয়ে যাবা 254.42 বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখতে হবে, বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার যাই বলো, সেটা লিখতে হবে। এই হচ্ছে এই অঙ্কটা বেশ সহজ একটা অঙ্ক, কিন্তু একটু বুঝতে হবে যে ক্যালকুলেশনটা। ওই যে আমি কিন্তু আবার বলি যে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই ক্যালকুলেশন আসলে মাথায় থাকবে না। হ্যাঁ, মাথায় আসবেই না, আমি কি করলে যেন হবে। তোমাকে কিন্তু অবশ্যই এটা করতে হবে। ওকে, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক হচ্ছে একটা সৃজনশীল অঙ্ক আছে 10 নম্বর, বেশ ইন্টারেস্টিং অঙ্ক এবং যথেষ্ট সহজ একটা অঙ্ক। হুম ওকে, আমি তো সব অঙ্কেই সহজ বলি, কিন্তু তোমার কাছে কঠিন হয়ে যাবে যদি তুমি অঙ্কগুলো না করো। তোমার প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই, অঙ্ক প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। যারা অঙ্ক ভালো পারো তাদের জন্যও একই কথা প্রযোজ্য। অঙ্ক প্র্যাকটিস বাদে কোনোভাবে সম্ভব না। আমি ছোটোবেলা থেকে অঙ্ক ভালো পারি, আমার কাহিনী আমি বলতে পারি। অনেক ক্লাস মনে আছে, ক্লাস 5 থেকেই আমি অঙ্ক ভালো পারি। তো ক্লাস 9-এ উঠে আমার মনে হয়েছিল আমি সব অঙ্ক পারি, 9-এর প্রথম দিকেই। হ্যাঁ, তো এইভাবে আর প্র্যাকটিস করতাম না। তখন দেখতাম যে আমি 199 তখন আর পাই না, আমার মার্ক 90-এর ঘরে চলে আসতো। হুম তখনই আমার মনে হয়েছিল যে প্র্যাকটিস কমে গেছে, প্র্যাকটিস করতে হবে। তারপরে প্র্যাকটিস করে আমি ওটা আমার সমস্যা আমি সমাধান করে ফেলেছিলাম। আচ্ছা, তাহলে তোমরাও তোমাদের সমস্যা থাকবে। অঙ্ক করতে হয়তো ভালো লাগে না অনেকেরই, কারোর বেশি ভালো লাগে। যাদের অঙ্ক করতে ভালো লাগে তারা ডেফিনেটলি অঙ্কে ভালো করবে। কিন্তু যাদের অঙ্ক করতে খুব একটা ভালো লাগে না, অঙ্ক মাথায় থাকতে চায় না, তাদের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর যারা পারো তাদেরও বিকল্প নাই। তারা প্র্যাকটিস না করলে থাকবে না, স্টেপ ভুল হয়ে যাবে। কিচ্ছু করার নাই। ওকে, এবার 10 নম্বর অঙ্ক, যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। ওকে, দেখো তাহলে আমি আগেই একটা সমকোণী ত্রিভুজ তাকাই ফেলি, তারপরে অন্যান্য কথা। সমকোণী ত্রিভুজ বলতেছে সমকোণী ত্রিভুজের লম্ব, তার মানে এটা ভূমির এত থেকে 6 কম। ওকে, ভূমির এত অংশ থেকে 6 কম, তাহলে আমাদেরকে ভূমি ধরতে হচ্ছে, তাছাড়া উপায় নাই। ভূমিটা ধরলাম এক্স, এখন বলতেছে লম্ব হবে ভূমির 11/12 থেকে 6 কম। এই যে আমি লম্ব বের করে ফেললাম। হুম আমার এই যে আমি এই কাজটা অঙ্ক পুরাটা পড়িনি, কিন্তু পুরোটা না পড়ে আমি যেটুকু করেছি সেটুকু করেই আমার নম্বর অংশ অলমোস্ট শেষ। কত বলেছে? ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি করা যায়? আর তাহলে এই অংশটাকে আরেকটু পড়ে ফেলি। আর আরেকটা বলা আছে যে অতিভুজ ভূমির
4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। বলছে অতিভুজ, এই যে অতিভুজ এসি এটা হচ্ছে ভূমির 4/3, তার মানে এক্স এর 4/3 থেকে 3 সেন্টিমিটার কম। এই হচ্ছে আমার তাহলে অতিভুজও পেয়ে গেলাম। ওকে, এখন ক নম্বরে যেটা বলেছে ক্ষেত্রফল, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেটা এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি এটা আর উচ্চতা কত, এক্স ইন্টু 11/12 মাইনাস 6। হ্যাঁ, এখন আনসার এভাবেও রাখতে পারো, এভাবে না রেখে তুমি আর একটু গুণ করেও দিতে পারো, যে এটা এরকম করে একটু সাজায় লিখলা যে এটা 11x² / 24 বিয়োগ এটা গুণ দিলে কত হয়, 6 আর 2 কেটে ভাগ হয়ে কেটে যায়, তাহলে এখানে 3x থাকে। এটা একটা আনসার। এটাই হচ্ছে ক্ষেত্রফল, এক্স এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল ক্ষেত্রফলটা। ওকে, এবার খ নম্বর বলতেছে এই যে ভূমি তুমি পেয়েছো, হ্যাঁ ভূমি ধরলা, তোমাকে ধরতে দিল এক্স, এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ কি করা যায়, এই দৈর্ঘ্য নির্ণয় করার জন্য একটা ইকুয়েশন লাগবে, এক্স এর মান বের করার জন্য ইকুয়েশন দরকার হবে। তো ইকুয়েশন তোমার চোখের সামনে ভাসতেছে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বাস শেষ। হুম, তাহলে আমি যদি সূত্রটা যদি এভাবে লিখি যে অতিভুজ স্কয়ার সমান যে এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এখন এখন যদি আমি এটা লিখি, বা এসি কত, এসি হচ্ছে 4x/3, যেটা আমি একটু গুণ করে নিলাম, 4x/3 মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান এবি কত, এবি হচ্ছে 11x/12 মাইনাস 6 এর হোল স্কোয়ার যোগ বিসি কত, বিসি হচ্ছে এক্স হোল স্কোয়ার। ওকে, এর মধ্যে তোমার সাথে একটু কথা বলি তোমাদের সাথে, যে এই যে আমি এটা লিখলাম না, এই যে অঙ্কটা আমি কিন্তু এখন করতেছি, কিন্তু একটু আগে আমি কিন্তু খাতায় করে রেখেছি, মানে গুছিয়ে করে রেখেছি তোমাকে দেওয়ার জন্য, কারণ আমি তো বোঝাচ্ছি, আমি জাস্ট বোঝাই, কোর অংশটুকু বোঝাই, পুরো অংশ কিন্তু পুরো অঙ্ক কিন্তু আমি এখানে করি না। হুম, সেটা তো তোমাদেরকে দিয়ে দিই, ভিডিও শেষে কিছু স্থির চিত্র থাকে, ওইটা দেখে তোমরা ওটা করে নিবা। কিন্তু দেখো আমি অঙ্কটা যখন করি তখন আমি অঙ্ক করার সাথে সাথে আর একটা কাজ করছিলাম, যে একটা সিনেমা দেখছিলাম, সিনেমা দেখছি এবং অঙ্ক করতেছি, এরকম এরকম করতে করতে মোট হচ্ছে দুইবার ভুল হয়েছে। ওকে, কিন্তু ভুলটা কেন হলো, আমার কনসেন্ট্রেশন এর অভাব হয়েছিল। প্রথম ভুলটা করেছিলাম এই -6টা লিখেছিলাম না, এই জন্য ভুল হয়ে গেছিলো। পরে আর এক জায়গায় ভুল হয়েছিল, সেটা সেটা আরেকবার বলবো না। ওকে, এখন তাহলে দেখো এই যে আমি কনসেন্ট্রেশন ছিল না, অঙ্ক ভুল হয়ে গেছিলো। ওকে, এবার আসো অঙ্কটা করা যায়। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিই। তাহলে 4x/3 এর হোল স্কোয়ার বিয়োগ 2 ইন্টু 4x/3 ইন্টু 3 যোগ যোগ এটা হচ্ছে কত হবে, 9 বা 3 স্কোয়ার গেল। এটা গেল, এটার কাজ শেষ। এবার এটার কাজ কি হবে, এটার কাজ হচ্ছে 11x/12 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2a বি যোগ বি স্কোয়ার, আর এ পাশে তো এক্স স্কোয়ার আলাদা থাকলো। আমি এটা মার্ক করে দিই যে এই অংশটা এতটুকুর কাজ, এই অংশটা এই অংশটুকুর কাজ, আর এইটুকু এইটুকু। এভাবে এসছে। ওকে, অঙ্কটা দেখতে বড় হলেও কাজ কিন্তু সহজ, শুধু দেখতেই যা বড় হয়েছে, কিন্তু কাজ তেমন কিছু না। এখন এটা যদি আমি হচ্ছে ইয়া করে দিই, স্কোয়ারটা সবাইকে দিয়ে দিই, এদিকে হচ্ছে 16x² আর নিচে হচ্ছে 9, আর এদিকে 3 কেটে দিই, তাহলে এখানে হচ্ছে 8x। এই যে আরেকটা ভুল হয়ে গেছিলো, আমি এখানে প্লাস দিয়েছি। কিন্তু প্লাস তো হবে না, হবে হচ্ছে মাইনাস। ওকে, তারপর হচ্ছে এদিকে 9, আর এদিকে হচ্ছে 121x², এখানে হচ্ছে 144 বিয়োগ এটা। এই যে এই ভুলটা হলো, ভুলটা হওয়ার একটা ভালো কারণ আছে, আমি বলি। হ্যাঁ, যে আমি দেখতেছি যে আমার এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি তো চাই যে আমার ভিডিওগুলা 20 মিনিটের মধ্যে হোক, অল্প অল্প করে অঙ্ক শেখাবো, অল্প অল্প করে তোমরা করবা, তাহলে তোমাদের জন্য লাভ হবে। এইটা করতে চেয়ে আমি দেখি যে ভিডিও যে টাইম দেখতে যেয়ে দেখি যে বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবং ভিডিও সাইজও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এখন আমরা এটা একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে কি করা যায়, এখন এক কাজ করি, এটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ দুইজনকে এক জায়গায় করে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হবে। 121x² ভাগ 144, ভগ্নাংশ দুটো এক জায়গায় হয়ে গেল। এখন এইগুলাকে ওদিকে সরাই দিই, এদিকে আছে -11x প্লাস
36 36 আবার স্কোয়ার কেন? এই যে কথা বলতে বলতে কাজ করছিলাম এর জন্য এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে -9। এই যে বললাম আরেকটা ভুল হয়েছিল, এই -9টা সে সময় আমি দিয়েছিলাম না, এই জন্য ভুল হয়ে গেছিলো। ওকে, এখন এটার যদি আমি লসাগু করি, এটা যদি লসাগু করি তাহলে কি হয়? লসাগু করলে হচ্ছে 144 হয়, আর লসাগু করলে 144 হয়। সেক্ষেত্রে তোমাদের এখানে লসাগু করলে 144 হয়, আর 144কে 9 দিয়ে ভাগ দিলে 25 হয়। 25 আর 16 গুণ দিলে হয় হচ্ছে 256। তাহলে এখানে হচ্ছে 256 এক্স স্কোয়ার বিয়োগ 121 এক্স স্কোয়ার, আর এপাশে যা আছে তাই থাকবে, কিন্তু একটু 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 সমস্যা হয়েছে। 11x 36 এক্স স্কোয়ার মাইনাস, ওকে। তাহলে এই যে আমি এখন এই কাজগুলো করে ফেলি। এখানে 11x আছে, -11x প্লাস 36 প্লাস এক্স স্কোয়ার, এই যে এই পাশের এই 8x এবার আনা হয় নাই। হ্যাঁ, এবারও ভুল হয়েছে। তাহলে এই -8x এ পাশে এসে +8x হবে, এটা আনা হয় নাই। এই জন্য আমি তো একটু আগে করেছি, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম যে কোথাও একটা রং। তাহলে এই -11x থেকে +8x যোগ দিলে কত হয়? যোগ বিয়োগ করলে হচ্ছে -3x। ওকে, তাহলে এখানে হলো -3x। ওকে, তারপরে এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার থাকলো, তাহলে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার থাকলো, আর তারপরে আছে হচ্ছে 36 আর -9। 36 আর -9 কত হয়? 36 আর -9, আচ্ছা আমি এটা রেখেই দিতে পারি, এটা এভাবে 36 -9 আবার বিয়োগ করে দিলা, ওটা কোনো সমস্যা না। ওকে, আচ্ছা, এখন তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয়? এই দুটো বিয়োগ করলে হয় হচ্ছে 135 এক্স স্কোয়ার, আর এদিকে 144, আর এটা হচ্ছে -3x প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 36 -9 থাকলো। আমি এই যে এখানে 36 -9 রাখতেছি, কারণ আছে, তোমরা রাখবা না। আমি রাখতেছি কারণ ওই যে আমি অঙ্কটা করেছি না, ওখানে যে 9 ভুল ছিল, ওই জন্য 9 পরে অ্যাড করে গেছি। আমি আমার ওইটার সাথে এটা মিল রাখার জন্য এটা করতেছি, তাছাড়া আর কিছু না। এটা যদি কাটাকাটি করা যায় তাহলে এটা 15, আর এদিকে হচ্ছে 16। তাহলে এখানে 15 এক্স স্কোয়ার থাকলো, আর এই 16টা ভাগ হয়ে আছে, তো ওদিকে যে গুণ করে দিই, তাহলে 16টা যদি গুণ করে দিই 3x প্লাস এক্স স্কোয়ার প্লাস 36 -9, তাহলে এখানে হচ্ছে 316 -48x, আর এদিকে হচ্ছে 16x স্কোয়ার, আর এটা যোগ করলে হচ্ছে 576, আর এটা হচ্ছে 9-এর সাথে গুণ দিলে -144। এই যে আমার এই অংশ কিন্তু এক্সট্রা পরে আমার ওই অঙ্কটা তোমরা দেখলে বুঝতে পারবা যে এক্সট্রা করে সব লেখা হয়েছে। ওকে, তারপরে হচ্ছে এরপরে কত হবে? এটা তো 15x স্কোয়ার, এই 16টাকে এদিক নিয়ে চলে আসো, তাহলে কত হলো? তাহলে হচ্ছে এরকম, এটা আর এটা তো সেম, তাহলে এদিকে হচ্ছে এটাকে ওদিক নাও, তাহলে সুবিধা পেতে পাশে 0 করে ফেলো, আর এটা হলো এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে -48x, আর এটা বিয়োগ করলে হয় হচ্ছে +432। ওকে, আচ্ছা, এখন তো এই সমান তো এদিক না লিখে এদিক লিখবো একবারে, এটাই ভালো। আচ্ছা, এখন তাহলে এই 432কে তোমাকে ভেঙে 48 বানাতে হবে। তো আমার আগে থেকে ভাঙা আছে, আমি জানি 12x - 36x প্লাস 432 সমান 0। এখন তুমি যদি এটার হয় অথবা করো, তাহলে আমি আর এতটা করতেছি না। x - 12, এটা খুবই সহজ, x - 36 = 0, তাহলে অতএব x সমান হবে হচ্ছে 12, আবার x সমান হবে হচ্ছে 36। তোমরা এটা করতে পারবা, নিজেরাই করতে পারবে, আমি জানি। এই হচ্ছে ওরা চেয়েছিল খ নম্বরে যে ভূমির মান নির্ণয় করো, তাহলে আমি ভূমির মান নির্ণয় করে দিয়েছি। বোঝা গেছে যে ভূমির মান এটা। ওকে, এইবার হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কটা করতে হবে। গ নম্বর কি বলেছে যে ত্রিভুজটার ভূমি যদি 12 হয়, আমার যে ত্রিভুজটা ছিল যে এরকম ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি যদি 12 হতো, অর্থাৎ এই যে আমি আবার এই পেজটা নিয়ে আসি, এই যে এইটা যদি 12 হতো, তাহলে এখন তোমরা বলো তো এটা কত হবে? এই যে এক্সের জায়গায় 12 বসে যাবে, 12 আর 12 কেটে যাবে, শুধু 11 থাকবে।
মানে এরকম যে 12 বা এক সরি 12 ইন্টু 11 ভাগ 12 মাইনাস 6। তাহলে এখন কত হলো? এটা কেটে গেল, 11 থেকে 6 বাদ দিলে 5, তার মানে এটা থাকলো 5। আমার এটা হয়ে গেল 5। ওকে, আচ্ছা। আবার তাহলে এখন অতিভুজ কত হবে? এই জায়গায় যদি 12 বসে তাহলে 12 ইন্টু 4/3 মাইনাস 3, তাহলে এটা কেটে গেল 4, 4 4 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13, তার মানে অতিভুজ হলো আমার 13। এই যে আমি নতুন অঙ্কে চলে আসলাম, ওই অঙ্ক থেকে গ নম্বরে কনভার্ট হয়ে গেছে আমি এখন, ঠিক আছে? এটারও একটা ওই একই সেম নাম দিয়ে রাখি, কিন্তু এটা 5, 12, 13। তুমি এটা বের করে দিবা। হ্যাঁ, অবশ্যই তুমি এটা বের করে দিবা যে কিভাবে আসছে এটা। তারপরে হচ্ছে তুমি অঙ্কগুলা করবা। তো সেক্ষেত্রে এরা আবার বলতেছে এর যে পরিসীমা সমবাহু ত্রিভুজের, মানে এর যে পরিসীমা এরকম আর একটা সমবাহু ত্রিভুজ হবে, তার পরিসীমা নাকি সমান, বুঝছো? এর যে পরিসীমা হবে এরও সেই সেম পরিসীমা হবে। ওকে, তাহলে এর পরিসীমা কত? এর পরিসীমা 5 যোগ 12 যোগ 13, তাহলে এটা 25 আর 5 মোট 30, তাহলে এর পরিসীমাও হচ্ছে 30। এখন সহজ হিসাব, এর পরিসীমা যদি 30 হয় তাহলে এক বাহু কত? 10 10 10 করে, তার মানে 30কে আমি 3 দিয়ে ভাগ দিব। ওকে, এখন বলতেছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে হয়ে গেল √3/4 10 স্কোয়ার। এটা ক্যালকুলেটারে বসায় দিলে যা হবে সেটাই অ্যান্সার, আর কিচ্ছু না। এই যে 43.30, হ্যাঁ, বর্গ সেন্টিমিটার। এইটুকু। এই গ নম্বরটা একদম পানির মতো সহজ, কিন্তু এই জায়গাটা তোমাকে ধরতে পারতে হবে যে ওরা কী বলতেছে যখনই বলছে যে ভূমি যদি 12 হয় এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তোমাকে এই জায়গা এই কনভার্সনটুকু তোমাকে হচ্ছে ঠিক রাখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তা আর আমি হচ্ছে অঙ্কগুলা দিয়ে দিব এখনই, তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা পজ করে খাতায় তুলে নিবা, তাহলে হয়ে যাবে। হুম, আর আবারও বলি, আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই যে আমি অঙ্কগুলা আজকে হচ্ছে এই 16.1 শেষ, আগামী পর্বে আমরা 16.2 শুরু করব। তো এবার আর উদাহরণ দিয়ে শুরু করব না, এবার আমরা প্রথমেই অনুশীলনীর অঙ্ক দিয়ে শুরু করব, কারণ ম্যাক্সিমাম অনুশীলনীর অঙ্কের সাথে উদাহরণের অঙ্কের একটা সুন্দর মিল আছে। তো যেটা মিল আছে সেটা আমরা উদাহরণ থেকে বুঝিয়ে দেব, তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমরা মাত্র 16.1 চ্যাপ্টারটা করতেই 6টা পর্ব লাগিয়েছি। তো এর পরেরগুলো হয়তো বা আরেকটু ছোট করার চেষ্টা করব। তবে হ্যাঁ, তোমরা যারা একটু ধীরে ধীরে শিখতে চাও তাহলে তারা রেগুলার আমার ভিডিওটা দেখতে থাকো, দেখবা যে অঙ্ক একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তুমি যদি না বোঝো তাহলে কিন্তু তোমার পরিমিতি অঙ্ক পরীক্ষায় যে সৃজনশীল আসবে সেটা করতে পারবে না। এটা করার জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের 16.1 শেষ হয়ে গেল। এরপরে আমরা 16.2 শুরু করব। 16.2 এর অঙ্কগুলোও এই 16.1 মতোই আমি পরপর করে যাব। তোমরা এইভাবেই পরপর দেখতে থাকবে এবং নিজেরা করতে থাকবা, তাহলে তোমাদের আর অঙ্কে মানে পরিমিতি নিয়ে আর ভয় থাকবে না। আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু জানাও, আমার ফেসবুক পেজে যে জানাতে পারো, আমার ইউটিউব কমেন্টে যে জানাতে পারো, যেভাবে হোক আমাকে জানাইতে পারলেই হবে। আমি যদি জানি তুমি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে আমার ইন্সপিরেশন বাড়ে যে হ্যাঁ, আমার নিজের ক্ষেত্রে মনে হয় যে না, আমি অঙ্ক বোঝাতে পারছি। ওকে, তাহলে আর কথা না, নেক্সট পর্বের জন্য তোমরা অপেক্ষা করো। ওকে, আল্লাহ হাফেজ।